This morning, we have a very special person with us. He needs no introduction. His name is familiar to every person on the planet. Have connected well with President Trump. The words of candidate Trump, अब की बार ट्रम्प सरकार। বড় মুখ করে ওই সেক্স ম্যানিয়াক ডোনাল্ড ট্রাম্প তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন আমাদের মোদিজি। আপনারা সবাই জানেন, টেক্সাসের এক সভায় দাঁড়িয়ে, সে সময় নির্বাচনে দাঁড়িয়েছেন ট্রাম্প, পৌঁছে গেছেন মোদিজি। সেখানকার প্রবাসী ভারতীয়দের ভোটটাকে নিয়ে আসতে হবে ট্রাম্পের ঝুলিতে, সেজন্য সেখানে গিয়ে ট্রাম্পের তো উচ্ছ্বসিত প্রশংসা করলেন, আর তার সঙ্গে সঙ্গে বলেছিলেন আপ কি বার ট্রাম্প কি সরকার। কিন্তু সেবার ট্রাম্পের সরকার আসেনি। নিশ্চয়ই খুশি হয়েছিলেন আমাদের মোদিজি, কিন্তু মুশকিলটা হলো যে আদতে ট্রাম্প কি রাজনীতিবিদ এবং দেশকে প্রচন্ড ভালোবাসেন তা তো তার পর্যবেক্ষণ করে মনে হলো না। যেটা মনে হলো সেটা হচ্ছে তিনি আদ্যপান্ত একজন ব্যবসায়ী। তার এক পাশে ইলন মাস্ক, আরেক পাশে টিমথি মেলান, আর আমাদের যিনি গুরু, বিশ্বগুরু, তার দুদিকেও কিন্তু দুজন দাঁড়িয়ে আছেন, একজন আদানি, একজন আম্বানি। সুতরাং দুজনেরই মানসিকতা হচ্ছে ব্যবসায়ী। ওদিকে হচ্ছেন আমেরিকার ব্যবসায়ী, আর আরেকজন হচ্ছেন আমাদের এখানকার গুজরাট বেনিয়া যে রক্ত, সেখানকার একজন নেতা। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এই যে সম্পর্কটা গড়ে উঠেছিল ট্রাম্পের সঙ্গে মোদিজি, সেটা বোধহয় পিরিতটা কাঁচা ছিল, সেটা সেরকম ভাবে পাকেনি। কেননা স্বার্থটা তো আগে দেখেছেন ট্রাম্প। সেটা কবে থেকে শুরু হলো আপনাদের মনে আছে? করোনার সময় ওই কিছু অ্যাজিথ্রোমাইসিন পাঠানোর ব্যাপার নিয়ে তিনি তো বেশ ধমক চমক দিয়েছিলেন যে যদি তাদের চাহিদা মতো ওষুধ না পাঠানো হয় তাহলে তিনি দেখে নেবেন। মনে মনে তখনই দুঃখ পেয়েছিলেন মোদিজি যে সবার সামনে এইভাবে ধমক টমক দেওয়া কি ঠিক হচ্ছে। যাই হোক, সে পর্যায়টা তো কাটিয়ে ওঠা গেল। তার পরবর্তীকালে যেটা গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে ওই অপারেশন সিঁদুর। ট্রাম্পের ইচ্ছে হচ্ছে যে তার নোবেল পুরস্কারটা চাই। তাহলে নোবেল পুরস্কার পেতে গেলে যুদ্ধ জিগিরটা যেমন তৈরি করার পেছনে মদত দিতে হবে, তারপর আবার সেই যুদ্ধ জিগিরটাকে আবার তিনি থামিয়েও দেবেন।
তবে তো গিয়ে নোবেলটা পাওয়া যাবে। যার জন্য ওই অপারেশন সিঁদুরে তিনি তো জল ঢেলে দিলেন, আর জল ঢেলে দেওয়ার পরেই তিনি দাবি করলেন এই তো আমি ভারত পাকিস্তানের ঝামেলাটা মিটিয়ে দিয়েছি। ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারটা নিয়ে অবশ্য কিছু একটা টলেননি, কেননা পুতিনকে ওই রকম ধমকে চমকে তো আর থামিয়ে দেওয়া যাবে না। তো যাই হোক, কিন্তু আমাদের মোদিজিও পক্ষেও কিন্তু এই কথাটা মেনে নেওয়া সম্ভব না, কারণ তাকেও তো এখানে তো রাজনীতি করতে হবে, এখানেও তো তাকে ক্ষমতাটাকে বজায় রাখতে হবে। এইভাবে যদি কথা বলে বসেন সবার সামনে তাহলে তো একটা ভুল হবে। যার জন্য মোদিজিও বললেন যে না না না, আমাকে কেউ সেরকম ফোন করে যুদ্ধ থামিয়ে দেওয়ার কথা বলেননি, আমরা সাময়িক বন্ধ করেছি কিন্তু অপারেশন সিঁদুর জারি রয়েছে। আবার যদি পাকিস্তান এরকম করে তখন আমরা আবার উচিত শিক্ষা দেবো। ভালো কথা, ভারতবর্ষে উচিত শিক্ষা দেওয়ার মতন সামরিক শক্তি তার আছে, পাকিস্তানকে দিতেই পারে। এখন যেটা দাঁড়ালো যে সেই পরিস্থিতির পর আমেরিকা কিন্তু 50% শুল্ক বাড়িয়ে দিল ভারতের পণ্যের ওপর, কারণ তিনি দেখছেন যে রাশিয়ার সঙ্গে সখ্যতাটা তো একটুও কমছে না। সুতরাং একটা মানে মুখের মতন একটা জবাব দিতে হবে। তো জবাব দিতে গিয়ে তিনি 50% তো বাড়িয়ে দিলেন। ইতিমধ্যে অনেক জিনিসপত্র আমাদের যাওয়া বন্ধ হয়ে গেল আমেরিকাতে, ওদিকে তখন বাধ্য হয়ে জিএসটিটাকে কমিয়ে দিতে হলো, কারণ অত পণ্য দ্রব্য যেগুলো যাচ্ছে না সেগুলোতে দেশের মধ্যে বিক্রি বাট্টা করতে হবে, দাম না কমালে পরে মানুষের ক্রয় ক্ষমতাটা তো কমেছে। যদিও তারা স্বীকার করেন না, তারা বলেন নাকি আর্থিক অবস্থা নিচ থেকে অনেক মানুষ নাকি ওপরে উঠে এসছে। সেটা যদি হয়ে থাকে তাহলে ডলারের দাম ক্রমশ ভারতবর্ষের টাকার সঙ্গে এত ফারাক বেড়ে যাচ্ছে কেন, মানে 90 টাকা থেকে এক ঝটকায় প্রায় 10 টাকা কমে এখন 80 টাকা দাঁড়িয়ে গেছে ডলারের দাম আমাদের এখানেতে। তো যাই হোক, এর মধ্যে যেটা আরো মানে ইন্ধন জুগিয়ে দিল দুজনের সম্পর্কে আমেরিকা এবং ভারতের, সেটা হচ্ছে যে একদম ট্রাম্পের ঘনিষ্ঠ নেতা, তার নাম আলেকজান্ডার ডানকান, তিনি বলে বসলেন যে আমেরিকার টেক্সাসে যে একটি মূর্তি বসানো হয়েছে, কি মূর্তি না হিন্দুদের ভুয়ো দেবতা, পার্টিকুলার কোট আনকোট হিন্দুদের ভুয়ো দেবতা হনুমানের মন্দির বসানো হয়েছে, আমরা এটা মেনে নিচ্ছি কেন? ওখানকার যে হিন্দু সংগঠন রয়েছে ফাউন্ডেশন, তারা কিন্তু এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে যে এটা কিরকম কথা হলো, আমরা দলে দলে ট্রাম্পকে ভোট দিয়েছি আর ওদিকে ট্রাম্পেরই একজন অনুচর তিনি এরকম ভাবে আমাদের ধর্মে আঘাত করে এইভাবে কথাবার্তা বলবেন। তো যাই হোক, ট্রাম্প নিয়ে এ ব্যাপারেও কোনো উচ্চবাচ্য করেননি যে ডানকান ঠিক বলেছেন না ভুল বলেছেন, চুপ। আমাদের এখানকার যারা কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন, মানে কেন্দ্রীয় সরকারের ওপরে যারা প্রবলভাবে রাম ভক্ত, প্রবলভাবে হনুমান ভক্ত, তারাও কিন্তু এই ব্যাপারে আমেরিকাকে কিছু জানায়নি, সেটা একটা রহস্য তৈরি হয়ে রয়েছে। আপনাদের সোজাসুজি এখন নিয়ে যেতে চাইছি সেই একটা প্রতিবেদনে যে আমেরিকায় কোন পরিপ্রেক্ষিতে আলেকজান্ডার ডানকান বলে বসলেন যে হনুমান হচ্ছে হিন্দুদের একজন ভুয়ো দেবতা, তার অত বড় মূর্তি আমেরিকায় বসার প্রয়োজন কি? চলুন দেখুন একটা প্রতিবেদন। আমেরিকায় একদিকে 50% ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপিয়ে দেওয়ায় ভারতে যেমন অস্বস্তিকর অবস্থা, তেমন ট্রাম্পের ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর দাবিতেও ভারতের অস্বস্তি অস্বীকারের উপায় নেই। এই মুহূর্তে তো বড় খবর, ট্রাম্প ঘনিষ্ঠ আমেরিকার শাসক দলের নেতা আলেকজান্ডার ডানকানের এক বক্তব্য, যা ঘিরে আমেরিকায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। আমেরিকার টেক্সাস শহরের সুগারল্যান্ডে অষ্টলক্ষ্মী মন্দিরে একটি 90 ফুট হনুমান মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, যা ভারতের বাইরে প্রতিষ্ঠিত হনুমানের সবচেয়ে বড় মূর্তি। মার্কিন দেশে দীর্ঘতম মূর্তি তালিকায় তৃতীয়। প্রথম মূর্তিটি স্ট্যাচু অফ লিবার্টি, যার দৈর্ঘ্য 305 ফুট, যা নিউ ইয়র্ক শহরে আছে। পরেরটি মাউন্ট রাসামোর, যা কোনো একক মূর্তি নয়। আমেরিকার 4 প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, ইমোস জেফারসন, থিওডোর রুজভেল্ট ও আব্রাহাম লিঙ্কনের গ্রানাইট পাথরে খচিত 4টি মুখ, যা আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চল দক্ষিণ ডাকোটার ব্ল্যাক হিলসে আছে।
টেক্সাসের প্রবাসী হিন্দুরা এই হনুমান মূর্তি স্থাপন করেন 2014 সালের আগস্ট মাসে। 11 বছর পর ট্রাম্পের ঘনিষ্ঠ শাসক দলের প্রভাবশালী নেতা আলেকজান্ডার ডানকান বলেছেন, আমেরিকা খ্রিস্টান দেশ, সেখানে হিন্দুদের এই ভুয়ো দেবতা হনুমানের মূর্তি বসানোকে আমরা মেনে নিচ্ছি কেন? স্ট্যাচু অফ ইউনিয়ন নামের এই হনুমান মূর্তিটি স্থাপনের সময় বেশ জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান হয়। হেলিকপ্টার থেকে মূর্তির ওপর ফুল ছড়ানো হয়েছিল। এই মূর্তি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী ছিলেন পদ্মভূষণ প্রাপ্ত বেদজ্ঞ পণ্ডিত চিন্না জিয়ার স্বামী। কে এই স্বামীজি? চিন্না জিয়ার স্বামী ভারতের অন্ধ্রপ্রদেশের রাজমুন্ডির কাছে আর্থমেরুতে এক তেলেগু বৈদিক পরিবারের জন্মগ্রহণ করেন। পিতামহ শ্রীমন নারায়ণ জিয়ার, যিনি পেদ্দা জিয়ার স্বামী নামে পরিচিত, তিনি তার পৌত্রকে পরামর্শ দিয়েছিলেন আমেরিকায় এই হনুমান মূর্তি স্থাপনের জন্য। সংস্কৃত তামিল ভাষার পণ্ডিত চিন্না জিয়ার স্বামী পিতামহের মৃত্যুর পর শ্রীমদ উৎস বেদান্ত আচার্য পীঠমের নেতৃত্বে আসেন। আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধেও গিয়ে তিনি এডুকেশনাল ট্রাস্ট গঠন করে বৈদিক শিক্ষা কেন্দ্রের শাখা গঠন করেন হায়দ্রাবাদ, চেন্নাইতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রতেও। সেখানকার ছাত্রদের জাত বিচার হয় না। প্রথম মার্কিন দেশে তিনি যান 1994 সালে। এছাড়াও লন্ডন, সিঙ্গাপুর, হংকং ও কানাডায় বৈদিক যজ্ঞের প্রসার ঘটানোর পাশাপাশি আদিবাসীদের মধ্যেও স্কুল আশ্রম গঠন করেন, বৈদিক শিক্ষার কম্পিউটার প্রয়োগ করেন, রাষ্ট্রসংঘে ভাষণ দেন। গরু সেবাতেও তার অবদান আছে। 2023 সালের হিসেবে 4,80,500 জন টেক্সাসে বাস করেন ভারতীয় প্রবাসী। সংখ্যার হিসেবে শতকরা প্রায় 1.6। অধিকাংশই মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের মানুষ। অর্থাৎ ভারতের আর্থিক উন্নত রাজ্যের মানুষরাই আরো উন্নত আর্থিক অবস্থায় পৌঁছানোর জন্য টেক্সাসকে বেছে দেন তাদের পেশাস্থান হিসেবে। ফলে স্থানীয় হিন্দু ফাউন্ডেশন আমেরিকার শাসক দলের নেতা আলেকজান্ডার ডানকানের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায়। আমেরিকার শাসক দলের অন্যতম নেতা ট্রাম্পের ঘনিষ্ঠ ডানকান সাহেব এই যে বলে বসেছেন যে হনুমান হচ্ছে হিন্দুদের একজন ভুয়ো দেবতা, সেটি কি তিনি ওই আধ্যাত্মিক পড়াশুনো করে এসব কথা বলেছেন, না এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? ভারতের সঙ্গে আমেরিকার যে তিক্ততার জায়গাটা রয়েছে একটা, সেই জায়গাগুলোকে লক্ষ্য করে কি অসন্তুষ্টির কারণে তিনি এই কথাটা বলে বসেছেন? আমেরিকার সঙ্গে যে ভারতের সম্পর্ক নিয়ে যে প্রসঙ্গটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এর আগে জো বাইডেন কিন্তু ভারতের রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন তার এক মনোনীত ব্যক্তিকে। সেটা আবার ট্রাম্পের পছন্দ নয়, স্বাভাবিক। ট্রাম্প তাকে সরিয়ে দিয়েছেন। এমন একজনকে নিয়ে এসছেন, তার নাম হচ্ছে সার্জিও গোর। তাকে ভারতের রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছে। তিনি নাকি ছিলেন প্রথম বয়সে একজন ডিজে বাদক আর কি, ডিজে প্রোগ্রাম তিনি পরিচালনা করতেন। তাকে তো তিনি নিয়ে এসে ভারতবর্ষের রাষ্ট্রদূত করেছেন এবং সে একদম যাকে বলা যায় কট্টরপন্থী ট্রাম্পের ফলোয়ার। এহেন ব্যক্তি কিন্তু আবার দেখা যাচ্ছে যে ট্রাম্পের ব্যবসায়িক সঙ্গীও তিনি হয়েছেন। এই বিষয়টাও যে কি, সেটাও একটা প্রতিবেদনের মধ্যে আপনাদের কাছে তুলে ধরছি। সার্জিও গোর, তিনি ছিলেন হোয়াইট হাউসের পার্সোনাল ডিরেক্টর। এই মুহূর্তে ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক তার অম্লমধুর। আর এই সার্জিও গোরের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক হয়ে দাঁড়ায় সাপে নেউলে। ইলন তো প্রকাশ্যেই বলেছিলেন তাকে সাপ। সার্জিওর জন্ম উজবেকিস্তানে, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো। একসময় তিনি বিয়ে বাড়িতে ডিজে বাজাতেন। এখন ট্রাম্পের বিজনেস পার্টনার। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যান্য ব্যবসা বাদ দিলেও গত 24-25 অর্থবর্ষে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করেছেন $600 মিলিয়ন। তার এখন মোট সম্পদের পরিমাণ $1.6 বিলিয়ন। ইতিমধ্যেই সংবাদে প্রকাশ, ভারত পাকিস্তান সংঘাত বন্ধ করে অপারেশন সিঁদুরে যে জল ট্রাম্প ঢেলে দিয়েছেন
তার কারণ শান্তিরক্ষার দাবিকে প্রতিষ্ঠিত করে নোবেল পাওয়ার রাস্তা সুগম করা। কিন্তু মোদিজির সেই সাধের অপারেশন সিঁদুর ট্রাম্প থামিয়ে দিয়েছেন, সেটা তো ভারতের জন্য একটি মেনে নেওয়া দুষ্কর। ফলে ভারতে ট্রাম্পের কথা ঘুরিয়ে অস্বীকার করাটাই ট্রাম্প ভালো চোখে দেখেননি। অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অবশ্য ভারত আমেরিকার সম্পর্কের অচলাবস্থা কাটবে কিনা বলতে পারছেন না। সেটাই ঠিক, কেননা ভারত এখন আমেরিকার জুজুর হাত থেকে বাঁচতে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকেছে। আমেরিকার ট্রাম্প তাতে আরো চটেছেন। ঘনিষ্ঠ সহযোগী যার কথা বলছিলাম, ওই আলেকজান্ডার ডানকান যখন এরকম একটা আপত্তিজনক কথা বললেন ভারতীয় হিন্দুদের যে বিশ্বাস সেই আমাদের হনুমান তার নামে, কিন্তু উল্টো একটা ঘটনা যদি আপনারা লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই বারাক ওবামা কিন্তু কিছু টোটেম সিম্বল তার কাছে সবসময় রাখতেন, এখনো রাখেন। তিনি তার পোশাকের সঙ্গেতে যেসব জিনিসপত্র তার সঙ্গে রাখেন, মানে যার থেকে নাকি তিনি ক্লান্তি দূর হয়ে যায়, তার আলাদা একটা মানে এনার্জি তিনি পান, যে যে জিনিসগুলো সঙ্গে রাখেন তার অন্যতম হচ্ছে একটা হনুমানের মূর্তি। আর এই হনুমানের মূর্তিটাই কিন্তু এক প্রবাসী ভারতীয় মহিলা আমাদের ওবামা সাহেবকে দিয়েছিলেন। কি সেই ঘটনা, সেটা একবার আপনাদের মনে করিয়ে দিই একটা প্রতিবেদনের মধ্য দিয়ে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি সৌভাগ্যের প্রতীক হিসেবে কিছু টোটেম বহন করেন, যার অন্যতম একটি গণেশ মূর্তি। এছাড়াও রাখেন পোপ ফ্রান্সিসের দেওয়া জপমালা, একটি বুদ্ধ মূর্তি ও একটি সিলভার অ্যান্টেড চিপ এবং ইথিওপিয়া থেকে পাওয়া একটি কপটিক ক্রুশ। ওবামা নিজে বলেছিলেন, আমি কুসংস্কারগ্রস্ত নই, তবে এই চিহ্নগুলি তাকে ক্লান্তি দূর করে। মনে রাখা দরকার, ওবামার বাবা ছিলেন কেনিয়ার এক কৃষ্ণাঙ্গ আর মা ছিলেন কনসাসের শ্বেতাঙ্গ। জীবনের অনেকটা সময়ই ওবামার ইন্দোনেশিয়াতে কেটেছে, সেখানেই হিন্দু ধর্মের একটা প্রভাব তার মধ্যে কাজ করছে। আমেরিকার শাসক দলের নেতা, অবশ্যই ট্রাম্প ঘনিষ্ঠ নেতা আলেকজান্ডার ডানকান, তিনি কোন অর্থে, মানে কোন নিগূঢ় অর্থে তিনি বলেছেন যে হনুমান হচ্ছে একটি ভুয়ো দেবতা হিন্দুদের, জানি না তার এই সিদ্ধান্তে আসার পেছনের কারণগুলো কি কি ছিল। তবে এটুকু বুঝতে পারছি যে ভারত আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে ভারতের সবকিছুই এখন একটু খারাপ লাগছে আমাদের ট্রাম্প সাহেবের, এবং ট্রাম্প সাহেবের যখন লাগছে তখন তার অনুচরের বেশি লাগবে, সেটার নতুন কথা কি। কারণ বাংলা একটা প্রবাদ আছে, দারোগার চেয়ে চৌকিদারের হাক বেশি। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যাকে নিয়ে বিতর্ক, এই যে হনুমান, এই হনুমানের বিষয়টা আমাদের এখানেও কিন্তু নানা মুনির নানা মত, মানে যারা হনুমান ভক্ত তারাও হনুমান সম্পর্কে তাদের নিজস্ব নিজস্ব যে ইচ্ছা সেগুলো মানে প্রকাশ করেছেন। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা আসল, কোনটা নকল, এমনিতে হনুমানের চরিত্র কাল্পনিক না বাস্তব সেটা তো সরিয়েই রেখে দিচ্ছি। যদি তর্কের খাতিরে বাস্তব বলেই ধরে নিই আমরা যে ত্রেতা যুগের সেই হনুমান, তাহলে তার সম্বন্ধেই এত বিভাজন এই হনুমান ভক্তদের মধ্যে কাজ করছে। কিভাবে কাজ করছে? এবং হনুমানের মানে হনুমান সম্বন্ধে বাল্মীকি বা রামায়ণে কি বলে গেছেন, অনেক বিতর্ক রয়েছে হনুমানকে নিয়ে। হনুমানের জন্ম নিয়ে বিতর্ক, কে বাবা তাই নিয়ে বিতর্ক, হনুমানের জন্মস্থান কোথায় তাই নিয়ে বিতর্ক, হনুমানের বিবাহিত না অবিবাহিত তা নিয়েও বিতর্ক, প্রচুর বিতর্ক, প্রচুর বিতর্ক। খুব সংক্ষেপে এই হনুমান সম্বন্ধে আমাদের ভারতবর্ষে কি প্রচলন আছে কথা, আর তার সঙ্গে সঙ্গে এই হনুমান ভক্ত যারা নেতা রয়েছেন, রাজনৈতিক নেতারা, সেটা বিরোধী দলেও আছে, শাসক দলেও আছে, তারা কিভাবে দেখছেন এই হনুমানকে, দেখেছেন এবং প্রকাশ করেছেন তাদের ভাষ্যে, সেই বিষয়ে একটা ছোট প্রতিবেদন করেছি। সেই প্রতিবেদনটা এবার একটু দেখুন।
তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ছবিটা। রামায়ণের অন্যতম মুখ্য চরিত্র হনুমান। রামচন্দ্রকে বলা হয় তিনি বিষ্ণুর অবতার, আর হনুমান শিবের অবতার। হনুমানের সাহায্য ছাড়া রামচন্দ্রের সীতা উদ্ধার যে সম্ভব ছিল না, বাল্মীকি যেন সেটাই বর্ণনা করে গেছেন। এহেন হনুমান যে একজন মহাবলী সে কথাও স্বীকৃত। হনুমানকে আরো গৌরবান্বিত করেছেন তুলসীদাস, তিনি তার হনুমান চাল্লিশা লেখার মধ্য দিয়ে। ফলে ভারতের নানা প্রান্তের, নানা রাজ্যের, নানা বর্ণের মানুষ হনুমানকে নিজের সম্প্রদায়ের বলে দাবি করে বসেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন হনুমান ছিলেন দলিত। যোগীর দুই উপমুখ্যমন্ত্রীর একজন ব্রাহ্মণ এবং একজন দলিত। হনুমানকে দলিত বলায় চটে যান মহন্ত রাধেশ্যাম। তিনি বলেন হনুমান ছিলেন ব্রাহ্মণ। যোগীর কথায় বেজায় চটে যান আবার অমিত শাহ। তিনি ব্রাহ্মণ ভোট যেন রাজস্থানে হারাতে না হয় তাই বলেছিলেন যোগীজি যা বলেন সেটা তার ব্যক্তিগত মত। আইনি নোটিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ব্রাহ্মণ ধর্মসভা থেকে যোগীজির কাছে। যোগীজিকে সমর্থন করেছিলেন তৎকালীন বিজেপির এক দলিত সাংসদ সাবিত্রীবাই ফুলে। এখন অবশ্য তিনি আর বিজেপিতে নেই। উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বিনীত আগরওয়াল সরদা, তিনি বলেছিলেন হনুমান রামের দত্তক পুত্র, জাতিতে বৈশ্য। উত্তরপ্রদেশের আরেক বিজেপি নেতা বুক্কাল নবাব, তিনি বলেছিলেন হনুমান মুসলমান, কেননা মুসলমানদের নাম যেমন সোলেমান, ওসমান, তেমনই তো হনুমান। উত্তরপ্রদেশের আরেক বিজেপি নেতা এবং সাংসদ হরিওম পান্ডে, তিনি বলেন হনুমান তো ব্রাহ্মণ, গলায় পৈতে আছে। উত্তরপ্রদেশের আরেক বিজেপি মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান, তিনি বলেছিলেন হনুমান তো কুস্তি চ্যাম্পিয়ন, একজন বড় খেলোয়াড়। উত্তরপ্রদেশের আরেক বিজেপি মন্ত্রী চৌধুরী লক্ষ্মীনারায়ণ বলেছেন হনুমান ছিলেন জাট। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান কর্তা জহর সরকার হনুমান প্রসঙ্গে 1 এপ্রিল 2018-তে বাংলার এক সর্বাধিক প্রচারিত পত্রিকার 4 পৃষ্ঠায় শান্তিতে বাঁচতে চাই নিবন্ধে লিখলেন রামের ব্যাপারটা বরং সরকার সামলাক, আমরা বরং হনুমানের দিকে একটু নজর দিই। আমরা জানতাম তার জন্ম চৈত্র পূর্ণিমায়, যদিও তামিল এবং মালয়ালিরা বলেন তিনি নাকি পৌষ মাসে জন্মেছিলেন। একটা ব্যাপার পরিষ্কার জানা দরকার, হনুমান কি বায়ুপুত্র? 1600 শতকে লেখা একনাথের ভাবার্থ রামায়ণে যেমনটা লেখা আছে, নাকি হনুমান চাল্লিশার কথাই ঠিক, তিনি শিবের ছেলে? এই প্রসঙ্গে সিন্ধু সভ্যতার রাম বা হনুমানের যে কোনো উল্লেখ নেই, বেদেও যে তাদের দেখা মেলে না সে কথা জহর সরকার উল্লেখ করেছেন। কোনো কোনো অত্যুৎসাহী পণ্ডিত ইন্দ্রের প্রিয় বাঁদর বৃক্ষ কপিকে হনুমানের সঙ্গে তুলনা করতে চেয়েছেন বটে, কিন্তু দুজনের সাংস্কৃতিক ডিএনএ মোটেই মিল নেই। রামের লঙ্কা অভিযানের কাহিনী এসছে অনেক পরে। জহরবাবুর বক্তব্যে হনুমান দলিত ছিলেন তার একটা সূত্র মিলেছে। জহরবাবু লিখছেন প্রাক আর্য বা দ্রাবিড় সভ্যতা সংস্কৃতে রামের আরাধনার কোনো প্রচলন ছিল কিনা জানা যায় না। বস্তুত দক্ষিণ ভারতে গত শতাব্দীর মাঝামাঝি উত্তর ভারত তথা ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন হয় তার নায়ক পেরিয়ার এবং তার অনুগামীরা প্রবল অভিযোগ করেছিলেন যে রামায়ণে দক্ষিণ ভারতের অপমান করা হয়েছে। 19 শতকের ভারতবিদ এডওয়ার্ড মুরের বক্তব্য, ভারতে একটা প্রচলিত ধারণা ছিল যে শ্রীলঙ্কায় বানর এবং রাক্ষস বাস করে, তাই পুরোহিত ও কবিরা রামের অভিযানের কথা লেখার সময় মহাকাব্যে সেই জনপ্রিয় ধারণা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছেন। এইচ.সি. লাল অবশ্য বলেন ওরাও বা ভ্রাও জনজাতিকে বানর নামটি দেওয়া হয়েছিল, যদিও অন্য অনেকের ক্ষেত্রে এটিকে কোনো অস্ট্রিক বা নেগ্রিটো জনজাতির কথাও বলা হয়েছে। ধীরেন্দ্রনাথ বাস্কে ওরাওদের সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন ওরাওদের আদিনিবাস সম্পর্কে খোঁজ নিলে দেখা যায় একসময় তারা পশ্চিম ভারতের গুজরাট, কঙ্কন ইত্যাদি স্থানে বাস করত। পরে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা জীবিকার সন্ধানে উত্তর ভারতে আসে এবং বিহারের শাহাবাদ জেলায় বসবাস করতে শুরু করে। পুরাণ তথ্যে বলা হয়েছে হনুমানের জন্ম অঞ্জনগাঁও পাহাড়ের গুহায়, যা এখন ঝাড়খণ্ডে।
এখানকার মন্দিরের মূর্তি শিশু হনুমান মা অঞ্জনার কোলে, যেন মাতা মেরির কোলে যিশু। ঝাড়খণ্ডীদের বিশ্বাস এখানে প্রাচীন প্রথা শিব পূজা। হনুমান জননী অঞ্জনা এখানকার পুকুরগুলিতে স্নান করে আলাদা আলাদা শিব মূর্তির পুজো করতেন। হনুমানের জন্মদিন নিয়ে যেমন বিতর্ক, তেমনই বিতর্ক হনুমানের জন্মস্থান নিয়েও। নাসিক জেলার ত্রিম্বাকেশ্বরে অঞ্জন একটি ছোট গ্রাম। গুমলা থেকে 18 কিলোমিটার দূরে সেখানে একটি মন্দির গড়ে উঠেছে হনুমানের জন্মস্থানকে ঘিরে। আবার বলা হয় কর্ণাটকে ঋষিক্ষ পর্বত, যা পম্পা নদীর তীরে হনুমানের জন্ম। বাল্মীকি রামায়ণে উত্তরাখণ্ডে বলা হয়েছে এখানেই হনুমানের মধ্যস্থতায় রাম ও লক্ষ্মণের সঙ্গে সুগ্রীবের দেখা হয়। গোবর্ণ, যা সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। জায়গাটি আত্মলিঙ্গ শিবের নামে প্রসিদ্ধ। হনুমান কোন বর্ণের তাই নিয়ে যেমন বিতর্ক, তার জন্মদিন নিয়ে বিতর্ক, জন্মস্থান নিয়ে বিতর্ক, তদুপরি হনুমান অবিবাহিত কিনা তাই নিয়েও বিতর্ক। ঋষি পরাশর বলেছেন সূর্যকন্যাকে নাকি আপত্তি সত্ত্বেও বিয়ে করতে হনুমান বাধ্য হন শুধু দক্ষিণার ঋণ শোধ করার জন্য। আবার রামায়ণের জৈন সংস্করণ পৌমাচার্য বা পদ্মাচারীতে রচয়িতা বিমল সুরি বলেছেন যে হনুমান মোটেই ব্রহ্মচারী নন। তিনি রাক্ষস খরদূষণের কন্যা অনঙ্গ কুসুম্বকে বিয়ে করেছিলেন। পরে রাবণও নাকি তার এক ভ্রাতুষ্পুত্রীর সঙ্গে হনুমানের বিয়ে দেন। সুতরাং এই সব চরিত্রই কি কাল্পনিক, এ নিয়ে যেমন সন্দেহ আছে। আর সেজন্যই যে আমেরিকার শাসক দলের নেতা হনুমানকে ভুয়ো দেবতা বলেছেন সেটা বলা সম্ভব নয়। কেন তিনি বলেছেন? কিন্তু বিতর্ক যাই হোক, ভারতে হিন্দু ভাবাবেগে আঘাত হয়েছে বলে আমেরিকাকে কোনো প্রতিবাদপত্র কিন্তু ভারত সরকারের তরফ থেকে লেখা হয়নি, অন্তত এখন পর্যন্ত। সেটাও এক আশ্চর্যের কথা। তো আমি সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে আপনাদের যে অনুষ্ঠানটা এই মুহূর্তে নিবেদন করলাম, এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো একটু মন্তব্য করে জানান না। আর তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে অন্যকে একটু শেয়ার করুন, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন। আমরা একটু উৎসাহিত বোধ করব। চলুন পরবর্তী পর্ব নিয়ে আবার তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। নমস্কার। দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে।